সাল 2018 জুলাই 29 নিরাপদ সড়ক আন্দোলন। ঢাকার শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষার্থীর বাস চাপার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলনের সূত্রপাত ঘটেছিল। 9 দিনব্যাপী চলা শিক্ষার্থীদের সেই আন্দোলনে ঢাকা শহর তো বটেই, সারা দেশের চেহারা চেঞ্জ করে দেওয়া হয়েছিল। মূলত সেই আন্দোলনের সূচনা হয়েছিল শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনের যে এয়ারপোর্ট রোডটি রয়েছে সেই রোডে শিক্ষার্থীরা প্রথম দিনই মানববন্ধন করেছিলেন এবং তার পরের দিন তারা সেখানে দোষী ড্রাইভার তার শাস্তির দাবিতে আন্দোলন শুরু করেছিলেন। সেই আন্দোলনে পুলিশ লাঠিপেটা করেছে এবং টিয়ার গ্যাস মেরেছিল। পুলিশের এই হামলার পর সেই আন্দোলন শুধুমাত্রই ওই রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সেই আন্দোলন ছড়িয়ে পড়েছিল ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে। পরবর্তীতে সেই আন্দোলন শুধুমাত্র ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, ছড়িয়ে পড়লো একেবারেই দেশের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে। সেই আন্দোলনের একজন কর্মী আমি। এই যে মূল স্পট যেটা শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে এয়ারপোর্ট রোডে, সেখানে আমি ছিলাম আন্দোলন গড়ে তোলার কাজে। 30 এবং 31 তারিখ যখন আমরা আন্দোলন করছিলাম তখন নৌপরিবহন মন্ত্রী একটি মন্তব্য করেছিলেন আন্দোলনকে কেন্দ্র করে। তিনি বলেছিলেন যে সড়কে এই দুর্ঘটনা কোনো ব্যাপারই নয়। তিনি পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ টেনে বলেছিলেন যে সেখানে একটি দুর্ঘটনায় 35 জন মারা গিয়েছেন এবং সেটি তিনি হেসে হেসে বলছিলেন। তো তখন তার ওই হাসি আমাদের শিক্ষার্থীদের মোটেই পছন্দ হয়নি এবং আমরা সেটার প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভে রাজপথে নেমে পড়েছিলাম এবং আমরা সেই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিচ্ছিলাম নৌ পরিবহন মন্ত্রীর পদত্যাগের দাবিতে। কিন্তু সেই আন্দোলনে পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা দফায় দফায় নানান জায়গায় হামলা চালাচ্ছিল। বিশেষ করে 1 আগস্ট এবং 2 আগস্ট তারা শিক্ষার্থীদের উপরে নানান রকমভাবে হামলা চালিয়েছে। বিভিন্ন দেশীয় অস্ত্র, হেলমেট নিয়ে তারা আন্দোলনে হামলা চালিয়েছে। সেই ঘটনা তো আপনারা জানেন। এবং 4 আগস্ট যখন শিক্ষার্থীদের মিছিলটি যাচ্ছিল সায়েন্স ল্যাবের ওদিকে, তখন সেখানে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা ব্যাপকভাবে হামলা করে এবং শিক্ষার্থীদেরকে আহত করে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। আপনাদের সেই ঘটনা নিশ্চয়ই মনে আছে। কিন্তু সেটা নিয়ে যখন কথা বলা হয়েছিল তখন কি বলা হয়েছিল রাষ্ট্রের তরফ থেকে, সরকারের তরফ থেকে, যে এখানে গুজব রটনা করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে আন্দোলনকে কেন্দ্র করে এবং যারা উস্কানি দিয়েছে তাদেরকে বেছে বেছে ধরা হচ্ছিল, তাদের উপর আক্রমণ করা হচ্ছিল। 4 আগস্ট সেই যে ভয়াবহ নিপীড়ন নির্যাতন ছাত্রলীগের, যুবলীগের এবং অন্যান্য লীগের সন্ত্রাসীদের, সেই সময় পুলিশ কিন্তু চুপ ছিল। পুলিশ বরং ছাত্রলীগ এবং যুবলীগের পক্ষ নিয়ে তারাও সেই সময় সমান তালে হামলা করেছিল। পুলিশের মধ্যে ঢুকে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা তখন হেলমেট পরে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তখন তাদেরকে আমরা কিন্তু নাম দিয়েছিলাম হেলমেট লীগ। তো এই হেলমেট লীগের যে তাণ্ডব সেটা কিন্তু আপনারা তখন দেখতে পেয়েছিলেন। 5 আগস্ট তারা ধানমন্ডিতে একই কাজ করেছিল। শিক্ষার্থীদের উপরে তারা ব্যাপকভাবে হামলা করেছিল এবং হামলা করার পর তারা সেই আন্দোলনকে দমন করে ফেলেছিল। তো তার মধ্যে তখনকার ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, গণহত্যাকারী এখন শেখ হাসিনা, সে নানানভাবে এই আন্দোলনকে দমানোর জন্য পুলিশ, ছাত্রলীগ সহ তাদের বিভিন্ন সন্ত্রাসী লীগকে ব্যবহার করেছিল এবং তারা সফল হয়েছিল। তো যে ঘটনা আসলে আমি আজকে বলতে এসেছি সেটা হলো সেই আন্দোলনের একজন কর্মী যেহেতু আমি ছিলাম, তো 29 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত আমি থাকতে পেরেছিলাম সড়কে। তারপরে আমি আর সড়কে থাকতে পারিনি। তার কারণ হচ্ছে যে তখন আমাকে পুলিশ এবং এই লীগের বিভিন্ন গুন্ডারা হন্যে হয়ে খুঁজছিল। কারণ কি? কারণ হচ্ছে আমি উস্কানিদাতা, কোমলমতি শিক্ষার্থীদেরকে উস্কানি দিয়েছি এবং সেই জন্য আমাকে ধরিয়ে দিতে তারা বিভিন্নভাবে প্রচারণা চালিয়েছে। তারা তখন আমার নামে পোস্টার ছাপিয়েছে, কোমলমতি শিক্ষার্থীদেরকে উস্কানিদাতা, তাকে ধরিয়ে দিন। সেটা কার পেজ থেকে তখন প্রচার হয়েছিল জানেন? প্রচার হয়েছিল ছাত্রলীগের কেন্দ্রীয় পেজ থেকে
এবং ছাত্রলীগের কেন্দ্রীয় পেজ থেকে একটা কিছু শেয়ার হওয়া মানে আপনারা বুঝতেই পারেন যে সেটা কত ব্যাপকভাবে দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছিল, এবং শুধুমাত্র দেশেই নয়, দেশের বাইরেও। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে তখন সিআইডির একটি পেজ থেকেও এই একই প্রচারণা চালানো হয়েছিল, আমাকে যাতে ধরিয়ে দেওয়া হয় সেই জন্য। তো আমি কি করেছিলাম? করার মধ্যে তো এটাই করেছি যে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে ছিলাম, যেহেতু আমিও শিক্ষার্থী। কিন্তু আমাকে গুজব রটনাকারী হিসেবে, উস্কানিদাতা হিসেবে কেন আইডেন্টিফাই করা হলো? কারণ হচ্ছে আমি পলিটিক্যাল, আমার একটা রাজনৈতিক পরিচয় আছে। এবং যেহেতু আমার একটা রাজনৈতিক পরিচয় আছে এবং যেহেতু আমি সেখানে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছিলাম, আন্দোলন গড়ে তোলার কাজে ছিলাম, যদিও আমি কোনো মিডিয়া ফেস করিনি এবং কোনো বক্তব্য আমি দেইনি সেখানে, কিন্তু তারপরেও আমি টার্গেট হয়েছিলাম। ওরা তো আসলে বুঝতে পারছিল যে কে এখানে অর্গানাইজার, তো সেই কারণে আমাকেই ওরা টার্গেট করেছিল এবং আমার নামে এই ধরনের প্রচারণা তখন চালিয়েছিল। তো যেহেতু আমার নামে এই প্রচারণা তারা চালিয়েছে, ফলে আমার আর সড়কে বা বাইরে এই আন্দোলনে থাকা সম্ভব হয়নি। এর কারণ হচ্ছে যে ওই সময়ে আপনারা জানেন যে সেই আন্দোলনে ফটোগ্রাফার শহীদুল আলম তিনি হচ্ছে আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। তো সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে তাকে গুজব রটনাকারী হিসেবে দেখা হয়েছে এবং তাকে দেশদ্রোহী হিসেবে দেখা হয়েছে। তারপরে তাকে সাদা পোশাকে তার বাসা থেকে তুলে নিয়ে গিয়েছিল এবং তুলে নিয়ে যাওয়ার পর তাকে নির্যাতন করা হয়েছে। সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন, তখন বিভিন্ন পত্রপত্রিকায়, টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছিল, আপনারা দেখেছেন সেসব। এবং সেই সময় নওশাবা নামের এক অভিনেত্রীকেও গ্রেফতার করা হয়েছিল একটি ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে, এবং তার উপরে যে কি অকথ্য নির্যাতন করা হয়েছিল সেসব তো আপনারা জানেন। ফলে সঙ্গত কারণেই আমি তখন গ্রেফতারটাকে এড়িয়েছি। গ্রেপ্তার হওয়া তো কোনো ব্যাপার না, গ্রেপ্তার বহুবার হয়েছি, সেটা নিয়ে আসলে কোনো ভয়ের কিছু ছিল না। কিন্তু যেখানে বিচার ব্যবস্থা নাই, যেখানে গ্রেফতার করার পর হদিশ মেলে না যে তাকে গ্রেফতার করা হয়েছে কি না, তো সেখানে গ্রেপ্তার হব কিসের ভিত্তিতে? আইন কানুনের তোয়াক্কা যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে না, তো সেখানে গ্রেপ্তার হওয়া মানে তো হায়নার গুহায় নিজেকে প্রবেশ করানো। ফলে জেনে শুনে তো আমি নিজেকে হায়নার গুহার মধ্যে ঠেলে দিতে পারি না, এবং সে কারণেই কৌশলের অংশ হিসেবে আমাকে তখন আত্মগোপনে থাকতে হয়েছিল, সমস্ত ফোন টোন বন্ধ করে দিয়ে, একেবারেই মানুষ যেরকম নির্বাসনে থাকে সেরকমভাবে। তো 1 মাস আত্মগোপনে থাকার পর আমি বের হলাম, এবং সেই সময় আমার মিড টার্ম চলছিল, এক্সাম, সেটা আমি দিতে পারিনি। যখন আমি ক্যাম্পাসে গেলাম, যাওয়ার পর আমি যেখানে রেগুলার আড্ডা দেই, যে চায়ের দোকানে, সেখানে যাওয়ার পর সেখানে সেই ভাই আমাকে বললেন যে, দেখা মাত্র তিনি বললেন, আপনি এখানে কি করছেন? আপনি এখানে কেন এসেছেন? তাড়াতাড়ি এখান থেকে চলে যান। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কেন, কী হয়েছে? বললো, গতকাল এখানে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের গুন্ডারা এসে আপনাকে খুঁজে গেছে। আমাকে জিজ্ঞেস করেছে যে মানে আপনার নাম্বার আছে কিনা আমার কাছে, কিংবা আমি ক্যাম্পাসে এসেছিলাম কিনা, সেই সব বিষয়। তো তিনি আমার নাম্বার দেননি, যদিও ওনার কাছে আমার নাম্বার ছিল, কিন্তু উনি এড়িয়েছে এই বলে যে আসলে উনি তো স্টুডেন্ট আর আমি চাওয়ালা, আমার কাছে তো আসলে নাম্বার নেই। তো তিনি সেটা তখন এড়িয়েছিলেন। এনিওয়েজ, পরে ক্যাম্পাসে যাওয়ার পর শুনলাম যে আমার কারণে আমার ডিপার্টমেন্টের হেড, তাকে থানায় যেতে হয়েছিল, আমার ব্যাচের আমার বন্ধুদেরকে আমার কারণে থানায় যেতে হয়েছিল। রেগুলার প্রায় 15 থেকে 20 দিন তাদেরকে এই থানা টু ক্যাম্পাস করতে হয়েছে। এবং আমি ক্যাম্পাসে যাওয়ার পর আমার টিচাররা আমাকে বলছিলেন যে আমি কেন ক্যাম্পাসে গিয়েছি। আমার জন্য তারা অনেক কিছু করেছেন। আমি শুনতে পেয়েছি যে যে লিস্টটা আসলে করা হয়েছিল এই যে গুজব রটনাকারী বা উস্কানিদাতা হিসেবে, সেটাতে শহীদুল আলম ভাই ছিলেন এবং তার পরপরই হচ্ছে আমার নামটি ছিল। এই নামের লিস্টটি আবার ছিল আমাদের এক সিনিয়র শিক্ষকের কাছে, যিনি সিনিয়রদের ক্লাস নিতেন, উনি সম্ভবত ডিস্ট্রিক্ট জাজ, ওনার কাছে। তো তখন আমার টিচাররা বলেছিলেন যে এই নামটি আসলে কোনোভাবে বাদ দেওয়া যায় কি না, এই আমাদের স্টুডেন্ট। ফলে আমার টিচাররা সে সময় আমার পাশে ছিলেন, আমাকে সাপোর্ট করেছেন, আমাকে পড়াশোনায় সাপোর্ট করেছেন। পরবর্তীতে আমার পড়াশোনা এগিয়ে নেওয়ার জন্য তারা নানানভাবে আমার পাশে ছিলেন, আমাকে সমর্থন করেছেন। আমার শিক্ষা জীবনে তাদের অনেক বিরাট অবদান রয়েছে। সেই সময়ে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে টিসি দেওয়া হয়েছিল
সেখানে আমার ডিপার্টমেন্টের টিচাররা আমাকে অনেক সহযোগিতা করেছেন এবং সে কারণে আমি আমার টিচারদের প্রতি কৃতজ্ঞ, আমার বন্ধুদের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার পাশে ছিলেন। এই রকম শিক্ষক পাওয়া আমার জীবনের সবথেকে বড় পাওয়া এবং আমার যারা বন্ধুরা রয়েছে, আমার ব্যাচমেট, তারাও আসলে আমার অনেক ভালো শুভাকাঙ্ক্ষী। এবং আমি আরও একটি জায়গায় কৃতজ্ঞ, সেটা না বললেই নয়, আমাকে 1.5 মাসের মতো সময় একেবারে পরম স্নেহে রেখেছিলেন, আমার বিভিন্ন প্রয়োজনে আমার পাশে ছিলেন। সো এই মানুষেরা ছিলেন বলেই আমি এখনও পর্যন্ত টিকে আছি। এই মানুষের অবদান আসলে কখনোই ভুলে যাওয়ার নয়। তো এই 2024 সালে এসে এই কথাগুলো আমি বলতে পারছি, এর আগে আমার পক্ষে বলা সম্ভব ছিল না। আপনারা একটি জিনিস লক্ষ্য করেছেন কি না যে 2018 সালের 5ই আগস্ট ধানমন্ডিতে তখনকার ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলবল আমাদের উপরে হামলা করেছিল। ঠিক তার 6 বছর পরে এসে আমরা ওই 5ই আগস্ট ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলবলকে এখান থেকে তাড়িয়েছি। আমরা সেই শক্তি যারা 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে মাঠে ছিলাম, যখন দায়িত্ব নিয়েছিলাম রাষ্ট্রটাকে ঠিকঠাক করতে হবে, যখন আমরা বলেছিলাম দেশ এইভাবে চলতে পারে না, আমরা তো সেই শক্তি। ফলে আমাদেরকে দমানো কি এত সোজা, এত সহজ নয়। আমরা বারবার ফিরে আসি, বারবারই আমরা অধিকারের পক্ষে নিজেদের স্লোগানটা তুলি। আমাদেরকে কোনোভাবে আসলে দমন করা যে যায় না, সেটা তো 2024 সালে এসে আমরা বুঝিয়ে দিয়েছি। ফলে আমাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক আর যাই করুক না কেন, সফল হবে না, সম্ভব নয়। সেটা 2 বছর লাগুক, 4 বছর লাগুক, আর 6 বছরই লাগুক না কেন। এখানে আরেকটি কথা বলা দরকার, সেটা হচ্ছে যে বিভিন্ন নিউজ মারফত দেখলাম যে অভ্যুত্থানের সময় থানায় যারা হামলা করেছিল এবং আগুন দিয়েছিল তাদের নামে নাকি পুলিশ মামলা করেছে এবং অজ্ঞাতনামা 40,000-এর নামে নাকি এই মামলা দেওয়া হয়েছে। এখানে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে পুলিশ যদি এখনও পর্যন্ত মামলা দেওয়ার এখতিয়ার রাখে, তাহলে অভ্যুত্থানের মানেটা কি দাঁড়ালো? মানে এই যে আমরা অভ্যুত্থানটা করলাম, এই অভ্যুত্থানের পরও যদি হচ্ছে পুলিশ এখানে অজ্ঞাতনামা মামলা দিতে পারে, কিসের জোরে দিচ্ছে? তার মানে এই রাষ্ট্রের যে সংবিধান রয়েছে, রাষ্ট্রের যে সিস্টেম রয়েছে সেটার বলে। তাহলে কি আমরা এই রাষ্ট্রের যে সিস্টেম সেটাকে বজায় রাখবো? এই যে রাষ্ট্রের সংবিধান যেটা আছে, যেটার বলে তারা এখন এইসব করে যাচ্ছেন, সেটাকে কি বজায় রাখা ঠিক হবে? নাকি নতুন সংবিধান, নতুন রাষ্ট্রের জন্য আমাদেরকে লড়াইটা জারি রাখতে হবে, সেই পথেই আমাদেরকে আগাতে হবে? এই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে আজকে আমার কথা বলা শেষ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ।